একটা ছোট্ট গ্রামের মধ্যে এমন একটি জায়গা থাকতে পারে যেখানে একসঙ্গে মিশে আছে রাজা, রাজ্য, যুদ্ধ, লোককথা, শত বছরের পুরনো গাছ আর মানুষের অগাধ বিশ্বাস। আজ আমি ঠিক সেই জায়গার খোঁজে বেরিয়েছি, মালটার নালাগোলার কাছেই মদনাবতের শিবডাঙ্গি। নামটা হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু এই মন্দিরের পিছনে যে গল্পগুলো লুকিয়ে আছে সেগুলো কি আমরা সবাই জানি? আজকের এই যাত্রায় শুধু মন্দির দেখতে যাব না, চেষ্টা করব খুঁজে দেখতে এই জায়গার সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস, মানুষের বিশ্বাস আর সেই পুরনো গল্পগুলোকে। তো আজকে সকাল সকাল আমি আর বাবা বেরিয়ে পড়েছি। আজকের ডেস্টিনেশন শিবডাঙ্গি। আমার সঙ্গে আছে আমার একটি দিদি, আর আজকে দিদি আসলে আমাকে ঘুরে দেখাবে। সকালে বেরিয়েছি বলে রাস্তাটা বেশ শান্ত। রাস্তার দুই পাশে মাঠ, নদী, ফসলের জমি, বাড়িঘর ইত্যাদি। কোথাও যাওয়ার সময় শুধু গন্তব্যটা দেখলেই হয় না, মাঝের রাস্তাটাও দেখতে হয়, কারণ অনেক সময় সেই পথেই ছোট ছোট গল্প লুকিয়ে থাকে। যেতে যেতে একটা ব্রিজ পেলাম, নাচনি ব্রিজ। নামটা শুনেই আমার একটু কৌতূহল হলো। ভাবলাম, নাচনি ব্রিজ নামটা এমন কেন? তবে আজকে সকালে বেরিয়েছে বলে কাউকে নাচতে দেখলাম না। নামের পেছনে যদি কোনো স্থানীয় গল্প থাকে সেটা আজ আমি নিশ্চিতভাবে জানি না, তাই বানিয়ে কোনো গল্প বলবো না। তবে জায়গাটার নামটাই আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। অবশেষে আমরা পৌঁছেই গেলাম শিবডাঙ্গিতে। সকালে এসেছি বলে তখনও খুব বেশি ভিড় হয়নি, কিন্তু লোকজন ভালোই ছিল আর লাইনটাও বেশ বড় লেগেছিল। দূর থেকে দেখলে জায়গাটা হয়তো খুব সাধারণ একটা গ্রামের মন্দিরের মতোই মনে হতে পারে, কিন্তু একটু কাছে এলেই বোঝা যায় এখানে মানুষের একটা আলাদাই টান আছে। মন্দিরে যাওয়ার আগে প্রথমে আমরা জল নিতে গেলাম। মন্দিরের পাশে একটি ছোট্ট নদীর শাখা আছে, এখান থেকে অনেক ভক্ত জল নিয়ে মহাদেবের মাথায় জল দেন, আবার অনেকে অনেক দূর দূরান্ত থেকে জল আনেন। এখানকার জলধারাটাকে স্থানীয়ভাবে নদীর ঘাট হিসেবে ব্যবহার করা হয়। জায়গাটা মূল স্রোতের তুলনায় অনেক শান্ত ও ছোট্ট দেখাচ্ছিল, আর সেখান থেকে অনেকেই জল নিচ্ছিল। জল নিয়ে যখন মন্দিরের দিকে ফিরলাম তখন দেখলাম জলধারার লাইনটা বেশ বড় হয়ে গেছে। আমরা দুজনে ভাবলাম এইভাবে দাঁড়িয়ে থাকলে অনেকটা সময় লেগে যাবে, তাই আমরা অন্য একটা রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করলাম। টিকিট নিয়ে ওই রাস্তা দিয়ে মন্দিরের দিকে গেলাম। এখানে বেশ ভিড় লেগেছিল, কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় আসছিল, শ্রাবণ মাসে আমরা শিবের মাথায় জল কেন ঢালি? এর পেছনে রয়েছে সনাতন ধর্মের এক বিখ্যাত পৌরাণিক কাহিনী, সমুদ্র মন্থনের গল্প। পুরাণের কাহিনী অনুযায়ী দেবতা ও অসুরেরা অমৃত পাওয়ার আশায় সমুদ্র মন্থন শুরু করেছিলেন। এক এক করে সমুদ্র থেকে নানা রত্ন বেরিয়ে আসলো, কিন্তু তারপরেই বেরিয়ে আসলো এমন এক ভয়ঙ্কর বিষ, হলাহল, যার বিষক্রিয়ায় গোটা সৃষ্টি ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। দেবতা ও অসুর সবাই তখন মহাদেবের শরণ নিলেন। সৃষ্টিকে রক্ষা করার জন্য মহাদেব সেই বিষ নিজের হাতে তুলে নিলেন এবং পান করলেন, কিন্তু বিষটি তার শরীরের ভিতরে যেতে দিলেন না, নিজের কণ্ঠে আটকে রাখলেন। বিষের প্রভাবে তার কণ্ঠ নীল হয়ে যায়, সেই থেকেই তার আরেক নাম নীলকণ্ঠ। কাহিনী অনুযায়ী সেই বিষের তীব্রতায় মহাদেবের শরীর ও কণ্ঠে প্রচণ্ড উত্তাপ তৈরি হয়েছিল।
তাকে শীতল করার জন্য দেবতারা তার মাথায় জল ঢালতে শুরু করেন। আকাশ থেকেও বৃষ্টি নামতে থাকে। আর সেই মাসটি ছিল শ্রাবণ মাস। সেই তখন থেকে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার প্রথা চলে আসে। ধরা হয় শ্রাবণ মাসে জল ঢাললে মহাদেব খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন এবং মনোবাঞ্ছনা পূর্ণ করেন। আর সেই আশায় বহু ভক্ত মহাদেবের কাছে ছুটে আসেন। এই প্রথার একটা সুন্দর প্রাকৃতিক দিকও আছে। শ্রাবণ মাস মানেই বর্ষাকাল। প্রকৃতি তখন জলে ভরে ওঠে, চারপাশের পরিবেশ বদলে যায়। শিবের পুজোর জল, বেলপাতা, ধূত্রর মতো উপকরণ ব্যবহারেরও দীর্ঘ ধর্মীয় ও লোকাচারগত প্রথা রয়েছে। তাই ধর্মীয় বিশ্বাস, প্রকৃতি আর মানুষের জীবনযাত্রা সবকিছু মিলেই শ্রাবণ মাসকে ঘিরে এই আচারগুলো আজও বেঁচে আছে। পুজো শেষ করে বাইরে বেরিয়ে এসে আমার চোখ আটকে পড়লো একটা জায়গায়, এই বিশাল বট গাছটার দিকে। গাছটা যেন মন্দিরটাকে নিচের শেকড় দিয়ে জড়িয়ে রেখেছে। স্থানীয়ভাবে এই গাছটাকে প্রায় 500 বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয়। ভাবুন তো, এই গাছ যখন ছোট ছিল তখন এখান দিয়ে কত মানুষ হেঁটেছে, কত প্রজন্ম এসেছে, প্রণাম করেছে, আবার চলে গেছে। মানুষ বদলে গেছে, সময় বদলে গেছে, কিন্তু গাছটা এখনো দাঁড়িয়ে আছে। হয়তো এটাই একটা পুরনো জায়গার সবচেয়ে সুন্দর ব্যাপার। ইতিহাস সবসময় বইয়ের পাতায় থাকে না, কখনো কখনো সেটা একটা গাছের শিকড়েও থেকে যায়। আর এই জায়গার ইতিহাস বুঝতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। আজকের এই মদনাবতী গ্রাম, যা আমরা সকলে শিবডাঙ্গি বলে জানি, প্রচলিত ঐতিহাসিক তথ্য অনুযায়ী এই অঞ্চলের সঙ্গে পাল বংশের রাজা মদন পালের নাম জড়িয়ে আছে। বলা হয় রাজা মদন পাল এই এলাকায় রাজধানী স্থাপন করেছিলেন, আর তার নাম থেকেই জায়গাটির নাম মদনাবতী। আজ এখানে হয়তো রাজপ্রাসাদ চোখে পড়বে না, কিন্তু একসময় এই অঞ্চলের রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করত। এই জায়গার নামটাই সে অতীতের একটা স্মৃতি বহন করে। আর এই মন্দিরের আরেক নাম হলো তিলভান্ডেশ্বর। এই নামটাকে ঘিরে রয়েছে নানা ধর্মীয় বিশ্বাস। তিল এর সঙ্গে এই শিব মন্দিরের নাম ও পুজোর রীতিনীতির একটা সম্পর্ক রয়েছে বলে স্থানীয়ভাবে বিশ্বাস করা হয়। শিবলিঙ্গ তিল তিল করে বৃদ্ধি পায়, এমন লোকবিশ্বাসও শোনা যায়। তবে এটাকে আমি প্রমাণিত বৈজ্ঞানিক বা ঐতিহাসিক তথ্য হিসেবে বলছি না, এটা মানুষের বিশ্বাসের অংশ। আর একটা জায়গাকে বোঝার জন্য শুধু ইতিহাস জানলেই হয় না, সেই জায়গার মানুষের বিশ্বাসটুকুও বুঝতে হয়। মন্দিরের ইতিহাস যতই পুরনো হোক, বাইরে বেরিয়ে দেখবেন জীবন কিন্তু একেবারে বর্তমান। দোকান বসেছে, মানুষ খাচ্ছে, কেউ পুজোর জিনিস কিনছে, কেউ বাড়ির জন্য কিছু নিয়ে যাচ্ছে। ধর্মীয় জায়গার এই দিকটাও আমার খুব ভালো লাগে। এখানে শুধু পুজো হয় না, এখানে মানুষের দেখা হয়, গল্প হয়, ব্যবসা হয়, সম্পর্ক তৈরি হয়। এখানে এসে আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটলো যা একদম এক্সপেক্ট করিনি। হঠাৎ আমার ছোটবেলার বান্ধবীর সাথে দেখা। ভাবুন তো, এত দূরে এসে হঠাৎ ছোটবেলার বান্ধবীর সাথে দেখা হলে কেমন লাগবে। এই কারণেই হয়তো আমি ঘুরতে ভালোবাসি। আমরা ভাবে একটা জায়গায় দেখতে যাচ্ছি, কিন্তু কখনো যে একটা জায়গা আমাদের পুরনো কোনো স্মৃতির সঙ্গে নতুন একটা স্মৃতি জড়িয়ে দেয়, সেটা আগে থেকে কেউই জানে না। সবকিছু ঘুরে দেখার পর এবার আমাদের ফেরার সময়। সকালে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন শুধু ভেবেছিলাম একটা পুরনো শিব মন্দির দেখতে যাব, কিন্তু ফিরে আসার সময় মনে হলো আমি শুধু একটা মন্দির দেখে ফিরছি না। আজ দেখলাম একটা জায়গার ইতিহাস কিভাবে মানুষের বিশ্বাসের সঙ্গে মিশে যায়। এই শিব মন্দিরকে ঘিরে বিশ্বাস, মদনাবতী গ্রামের পুরনো স্মৃতি, প্রাচীন বট গাছ আর আজকের মানুষের ভক্তি, সবকিছু মিলে শিবডাঙ্গি আমার কাছে শুধু একটা মন্দির নয়, এটা যেন সময়ের একটা ছোট্ট দরজা, যার একদিকে আজকের মানুষ আর অন্যদিকে বহু পুরনো একটা অতীত। হয়তো ইতিহাসের সব প্রশ্নের উত্তর আমরা আজও জানি না,
কিছু জিনিস বইয়ে লেখা থাকে, কিছু জিনিস মানুষের মুখে মুখে বেঁচে থাকে, আর কিছু গল্প একটা পুরনো গাছের শেকড়ে কিংবা একটা মন্দিরের ঘন্টায় বেঁচে থাকে। আজকের যাত্রায় আমি সেই গল্পগুলোর একটু অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আপনাদের যদি এমন আরো পুরনো অজানা গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো রাস্তা, নতুন কোনো জায়গা আর নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।